আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। যেসব বিদেশি পর্যবেক্ষক গত 3টি নির্বাচন পর্যবেক্ষণ করেছে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষণের সুযোগ পাবে না, জানালেন সিইসি। দেশ গড়তে মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুষ্টিয়ায় এনসিপির পথসভা। জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের প্রিমিয়ার শো জুলাইয়ের আকাঙ্ক্ষা ধরে রাখা গেলে সর্বজনের বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়ালো। রিজার্ভ বৃদ্ধির মূল কারিগর প্রবাসীরা, বলছেন বাংলাদেশ ব্যাংক। চট্টগ্রামে শহরের পাশাপাশি গ্রামেও বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সচেতনতার পাশাপাশি ডেঙ্গুর হটস্পট গুরুত্ব দিয়ে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। বাংলাদেশ সহ 14টি দেশের জন্য সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। এবং ক্যান্ডিতে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে বাংলাদেশকে 286 রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। গত 3টি জাতীয় সংসদ নির্বাচনকে যারা অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে বৈধতা দিয়েছে এমন বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আগামী সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ করার সুযোগ দিতে চায় না নির্বাচন কমিশন। আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাই কমিশনার অজিত সিং এর সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের এসব কথা বলেন। সিইসি বলেন, ইউরোপীয় ইউনিয়নকে তারা ইতিমধ্যে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য চিঠি দিয়েছেন। আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে যারা দক্ষ, অতীতে নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে, তারা আসবেন বলে আশা করেন প্রধান নির্বাচন কমিশনার। তবে গত 3 নির্বাচন ভালো হয়েছে বলে যেসব বিদেশি পর্যবেক্ষক সনদ দিয়েছে তাদের নেওয়া হবে না বলে সতর্ক করেন সিইসি। সিইসি বলেন, কানাডা চায় বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সিইসি বলেন, কানাডা আগামী নির্বাচনে তাদের সহযোগিতা অব্যাহত রাখবে। সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল, ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব, যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজার্ভের কথা বলছি, যাদের এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন দেশে, তারা হয়তো ইলেকশন অবজার্ভ করেছে, সুতরাং ওই ধরনেরই আমরা নিব, মাইনাস দোজ যারা আগের 3টা নির্বাচনকে যারা সার্টিফিকেট দিয়েছে, এদেরকে কোনো মতেই। নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলি। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেওয়া এ মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে 36 জুলাই নামে। এ জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহসের সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন। 2024-এর 8 জুলাই দ্বিতীয় দিনের মতো চলে শিক্ষার্থীদের বাংলা ব্লকেট কর্মসূচি। গত দিনে 8টি স্থানে অবরোধ করলেও এদিন রাজধানীর 11টি স্থানে অবরোধ করে শিক্ষার্থীরা। সারা দেশে অবরোধ করা হয় রেলপথ ও সড়ক, মহাসড়ক। এদিন বাংলা ব্লকেটের মূল কর্মসূচি পালিত হয় শাহবাগে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে মিলিত হন। অবরোধ চলে টানা 5 ঘন্টা। এছাড়া এদিন দাবি আদায় সায়েন্স ল্যাব মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর মোড়, কারণ বাজার মোড়,
ফার্মগেট মোড়, হাইকোর্ট মোড়, মৎস্য ভবন মোড়, নীলক্ষেত ও চানখারপুল মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ের পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের সামনে জিপিও মোড়ে অবস্থান নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখানে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটে এদিন। সন্ধ্যায় শাহবাগ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সমন্বয়কেরা। আমরা একটি সর্বাত্মক ব্লকেডের পরিকল্পনা করছি। আমরা আগামীকাল সারা দেশে, সারা ঢাকা আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। চট্টগ্রামের ১৬ শহর রেললাইন অবরোধ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বাংলা ব্লকেডের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়ক আটকে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মিছিল শুরু হতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এবং সেটা যেত আসলে ঢাকা আরিচা অভিমুখে, এবং সেইখানে গিয়ে আমরা অবস্থান কর্মসূচি করতাম। আমরা সকলে সেখানে বসে মিছিল দেওয়া, স্লোগান দেওয়া, বক্তব্য দেওয়া, আমাদের যেই বক্তব্য সেটা মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া, সেই চেষ্টাগুলো আমরা করতাম। একই সাথে ধরেন যে আমরা শুরু থেকে চেষ্টা করেছি যে প্রত্যেককে এই আন্দোলনে যুক্ত করতে। রংপুরে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দাবি আদায়ে রেলপথ অবরোধ করেন। এদিন কোটা বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে পড়ে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ক্যাম্পাসে বিক্ষোভ শেষে রেল লাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফ্যাসিবাদ বিরোধী নেতৃত্ব সারা দেশে এই আন্দোলন সংগঠিত করতে সাহায্য করেছিল। ক্যাম্পাসে বিভিন্ন পত্রিকা আমরা বের করতাম, আমরা ক্যাম্পাসে বিভিন্ন পাঠচক্র চালাতাম। এই যে বিভিন্ন ক্যাম্পাসে ছোট ছোট বিভিন্ন গ্রুপ করা, এই গ্রুপগুলোকে মোবিলাইজ করে এগুলোকে পলিটিক্যালি সচেতন করা, এই কাজগুলো আমরা করতাম। পাশাপাশি আমাদের সাথে সকল পলিটিক্যাল পার্টি এবং বাংলাদেশের যে ফ্যাসিবাদ বিরোধী সিভিল সোসাইটি সবার সাথে আমাদের সাথে এক ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং থাকাতে কেউ আর তখন আলাদা করে আলাপ করা, কে আন্দোলনে আছে কিংবা তাদের উপর ভরসা করতে তারা বিন্দুমাত্র চিন্তা করেনি। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ৬৫ সদস্যের সমন্বয়ক টিম গঠন করা হয়। এই টিমে নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, মোহাম্মদ মাহিন সরকার, আব্দুল কাদের, আবু বাকির মজুমদার, আব্দুল হান্নান মাসুদ সহ ২৩ জনকে সমন্বয়ক হিসেবে রাখা হয়, আর সহ সমন্বয়ক হিসেবে রাখা হয় ৪২ জনকে, যাদের নেতৃত্বে নতুন বাংলাদেশের ভিত গড়তে থাকে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। মাসব্যাপী জুলাই পদযাত্রার ৮ম দিনে আজ কুষ্টিয়া পদযাত্রা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে কুষ্টিয়ায় ছাত্রলীগের হাতে নৃশংসভাবে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই পদযাত্রা শুরু করে এনসিপির নেতৃবৃন্দ। এর আগে পাবনা থেকে রাতে কুষ্টিয়া যান এনসিপি নেতারা। পাবনায় আয়োজিত সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশ পুনর্গঠনে যুব সমাজ স্বপ্ন দেখছে। তিনি জানান, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি ঘোষণা করা হবে। উত্তরবঙ্গের ১৬ জেলার মধ্যে আজকে সর্বশেষ জেলা হিসেবে এই মুহূর্তে পাবনায় রয়েছি। এই বিবৃতি আমরা থাকবো না, আমরা এই মিডিয়ার সংস্কার করেই থাকবো। আমরা সেই শহীদ জাহিদ এবং নিলয়কে স্মরণ করছি। শহীদ জাহিদ এবং নিলয় হত্যার বিচার চাই। জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি নিয়ে নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ এর প্রিমিয়ার শো গতকাল অনুষ্ঠিত হল রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উদ্যোগে এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের সহযোগিতায় তথ্যচিত্রটি নির্মাণ করেন আরিফুর রহমান। তথ্যচিত্রে ফুটে ওঠে জুলাই সংগ্রামের দিনগুলোর প্রতিচ্ছবি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করা গেলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব। রিপোর্ট শফিউল্লাহ সুমনের।
জুলাই 2024 বিভীষিকাময় সংগ্রামের প্রতিটি দিন। গণ অভ্যুত্থানের সেই স্মৃতিকথা তুলে ধরতে নির্মাণ করা হয় তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ। জাতীয় জাদুঘর মিলনায়তনে আরিফুর রহমান পরিচালিত এই তথ্যচিত্রটির প্রিমিয়ার শোতে উপস্থিত দর্শকের সামনে জুলাইয়ের স্মৃতিকথা তুলে ধরেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন ও শহীদ সাংবাদিক তাহির জামানের মা শামসিয়ারা জামান। 21 জুলাই আমার ছেলেকে মাটি দেওয়ার পর রাত 3টার সময় আমার বাসায় 500 পুলিশ র্যাব আমার বাসা ঘেরাও করে। আমার বাসার দরজা ভেঙে তারা ঢুকে। তখন বলেছি আসলে ছেলেকে তো মেরেছেন, এখন আপনারা মেরে এলেও আমার কোনো কষ্টই লাগবে না। আমার আশা ছিল যে একটা চাকরি বাকরি করবি, হয়তো আমি দেখে হয়তো মরে যাব। সেই আশাটা আমার আর ফুটল না। ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সকলে দোয়া করবেন ছেলে যেন জান্নাতবাসী হয়। আমার ছেলের সাথে আরও যারা শহীদ হয়েছে তাদের জন্যও দোয়া করবেন, সকলেই যেন জান্নাতবাসী হয়। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই শহীদদের প্রেরণা অনুসরণ করা গেলে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব, যেখানে রাষ্ট্র হবে সবার, সুরক্ষিত থাকবে সকলের নাগরিক অধিকার। বাংলাদেশের মানুষের যে আশার জন্ম হয়েছিল সেই আশা যেন আমরা পূরণ করতে পারি। এই পথ দীর্ঘ, অনেক দিনের লড়াই। আমরা মনে করি না 1 বছর 2 বছরের মধ্যে এই লড়াইয়ের ফসল আমরা পাবো, কিন্তু আমরা যদি লেগে থাকতে পারি এবং শহীদদের প্রেরণা অনুসরণ করতে পারি, আমরা আশা করি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক এবং সর্বজনের সকলের রাষ্ট্র বানাতে পারবো, সকলের নাগরিক অধিকার রক্ষার একটি রাষ্ট্র বানাতে পারবো। আইন উপদেষ্টা আসিফ নজরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, নির্বাচনের আগেই জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ অনুষ্ঠিত হবে। হতাশ হওয়ার কোনো কারণ নাই। আজকে আমাদের শহীদ পরিবার যেটা বলেছে, আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি নির্বাচনের আগে অবশ্যই বিচার হবে। আমাদের যে সংস্কারের কথা আছে, দেখবেন আমরা নিজেরা হতাশা ব্যক্ত করি, কিন্তু আপনারা নিজেরা চিন্তা করে দেখেন তো, এখন পর্যন্ত যে এই ব্যাপারগুলোতে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে সংসদীয় কমিটির নেতা থাকবেন বিরোধী দল থেকে, সরকারের যে প্রধান থাকবেন তার মেয়াদ হবে 10 বছরের, তারপরে আমরা উচ্চ কক্ষ নিয়ে আলোচনা করছি, পিআর হয়ে যাবেন দৃঢ়ভাবে বিশ্বাস করি। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের সঞ্চালনায় প্রিমিয়ার শোতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। পলিটিক্যাল স্টেক হোল্ডার্স যারা আছেন, তারা যদি নেক্সট 10 ইয়ার্স বাংলাদেশের একটা ঐক্য ধরে রাখতে পারেন কয়েকটা প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে এবং আওয়ামী লীগের অত্যাচারের প্রশ্নে, তাহলে আমি মনে করি যে ফ্যাসিবাদ ফিরে আসার কোনো আশঙ্কা নেই। স্বাধীনতা ধরে রাখার জন্য যে কাজগুলো করতে হবে, আপনার বিচার করতে হবে। আমরা চেষ্টা করছি আমাদের জায়গায়, কিন্তু এককভাবে সরকার পারে না। আপনারা জানেন, জনগণের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের জন্য কখনো কিন্তু পথ ছেড়ে দিতে হয় না। ফ্যাসিবাদ বারে বারে ফিরে আসার চেষ্টা করে, তাকে প্রতিহত করতে হয়, দমন করতে হয়। আমাদের যেন সেই চেষ্টাটা বহাল থাকে। অনুষ্ঠানে তথ্যচিত্রটি নির্মাণের নানা দিক তুলে ধরেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। জুলাই আন্দোলন নিয়ে নির্মিত তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহের ব্যাপ্তিকাল 30 মিনিট। শফিউল্লাহ সুমন, বিটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশি পণ্যের উপর যে শুল্ক আরোপ করেছে তা আলোচনার মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি মাত্র $5 বিলিয়ন উল্লেখ করে উপদেষ্টা বলেন, সেই ক্ষেত্রে বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপ যৌক্তিক নয়। এরই মধ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বাণিজ্য সচিবও যাচ্ছেন জানিয়ে তিনি বলেন, 35% শুল্ক আরোপে চিঠি দেওয়া হলো, এটি আনুষ্ঠানিক কোনো চিঠি নয় জানিয়ে তিনি বলেন, আগামী 9 জুলাই বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিবের সঙ্গে যুক্তরাষ্ট্রে USTR এর বৈঠক হবে। শুল্কের ব্যাপারে এবার 1-to-1 নেগোসিয়েশন হবে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, দেশটির সঙ্গে সরাসরি আলোচনা ফলপ্রসূ হবে এবং এই আলোচনায় যাই হোক তার প্রেক্ষিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরের রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহের কারণে জুনের শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়িয়েছে 31 বিলিয়ন মার্কিন ডলারে। বাংলাদেশ ব্যাংক বলছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিতে মূল ভূমিকা রেখেছে প্রবাসী আয়। বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তীকালীন সরকার পতিত সরকারের রেখে যাওয়া বিদেশি অনেক ঋণ পরিশোধ করেছে। এতে করে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়ানোর পাশাপাশি রিজার্ভও সুসংহত হচ্ছে। রিপোর্ট সুমন মাহমুদের। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরের শুরুর 2 মাস অর্থাৎ জুলাই এবং আগস্ট ছিল ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলনে উত্তাল। ফ্যাসিবাদের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ শুরু করেন। তাদের সাথে একাত্মতা ঘোষণা করে বিদেশে অবস্থান করা রেমিটেন্স যোদ্ধারা তারা দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে বৈধ পথে রেমিটেন্স পাঠান। এর ফলে দিন দিন বৃদ্ধি পেতে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বর্তমানে আকার দাঁড়িয়েছে 31 বিলিয়ন ডলারের উপরে। এদিকে গত অর্থ বছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। এ সময়ে এসেছে 3032 কোটি 50 লাখ মার্কিন ডলার, যা গত 2023-24 অর্থ বছরের চেয়ে 26.80% বেশি। এই সরকার গঠনের পর থেকে আর্থিক খাতে একটা শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। এই যে উদ্যোগ নেওয়া হয়েছে তার সুফল কিন্তু ব্যাপকভাবে পাওয়া গেছে। যেমন অর্থ পাচার, এটা একটা কমন ফেনোমেনা ছিল বিগত সময়ের জন্য। এটা এই সরকারের সময় অনেকাংশে, আমি শতভাগ বলবো না, তো বহুলাংশে কমিয়ে আনা সক্ষম হয়েছে। যারা ওভার ইনভয়েসিং করে অর্থ পাচার করে বিদেশে বিভিন্ন জায়গায় বাড়িঘর তৈরি করেছে, এগুলো বহুলাংশে কমে গেছে। এইগুলোর একটা সম্মিলিত সুফল আমরা এই অর্থনীতিতে দেখতে পাচ্ছি। আমাদের রিজার্ভ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন বর্তমানে প্রবাসীরা বৈধ পথে যেমন রেমিটেন্স পাঠাচ্ছেন, তেমনি বিগত দিনের মতো অর্থ পাচার কমে যাওয়ার কারণেও রিজার্ভের আকার বাড়ছে। পাশাপাশি স্থানীয় অর্থনীতি যেমন চাঙ্গা হচ্ছে, তেমনি রফতানিও বাড়ছে। 2024-এর জুন থেকে তারপরে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর রিজার্ভ আমাদের কমছিল। সেই কমাটাকে পরের যে 3 মাস, এই 3 মাসে রিজার্ভের যে পতনটা, এই পতনটা রোধ করা গেছে। এটার পেছনে আমাদের রপ্তানি আয় বেড়েছে। এটার ফলে আমাদের যে রিজার্ভের যে পতনটা আমরা দেখেছিলাম এই অর্থ বছরের প্রথম 3 মাসে, সেটা এখন একটা স্থিতিশীল পর্যায়ে আসছে। রপ্তানি আয় প্রবৃদ্ধির হারকে আমরা যদি টেকসই করতে চাই, তো তাহলে তো অবশ্যই উৎপাদনের ক্ষেত্রে একটা ইতিবাচক পরিবেশ, একটা অনুকূল পরিবেশ গুরুত্বপূর্ণ হবে। অর্থনীতি তো কিছুটা পুনরুদ্ধারের প্রক্রিয়া চলছে। প্রথম কয়েক মাস তো রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, বিভিন্ন রকম অনিশ্চয়তা ছিল, সেগুলো কাটিয়ে ওঠার পরে ওভারঅল দেশের অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে। এটার একটা বিভিন্ন রকম সাইন আছে। ডিপোজিট বাড়ছে, ক্রেডিট বাড়ছে, রেমিটেন্স আসছে অনেক বেশি পরিমাণে, এক্সচেঞ্জ রেট অনেকটা স্টেবল। সুতরাং অর্থনীতির যে সামষ্টিক অর্থনীতির যে স্থিতিশীলতা, সেটা অনেকটাই আনয়ন করা গেছে। তবে দেশের অর্থনীতিকে আরও সুসংহত করতে হলে রেমিটেন্সের উপর ভরসা রাখলে চলবে না। পণ্য রপ্তানির পরিমাণ যেমন বাড়াতে হবে, তেমনি পণ্যের বহুমুখীকরণ করতে হবে। তবে একক পণ্যের উপর নির্ভরশীলতা কমাতে হবে, পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে বলে মত অর্থনীতি বিশ্লেষকদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শহরের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলায়ও বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। চলতি মাসের প্রথম 6 দিনে নগরীতে 39 ও জেলায় 44 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার পাশাপাশি ডেঙ্গুর হটস্পটের উপর গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। এবার বেশি বৃষ্টিপাত হওয়ায় বাড়ছে এডিস মশা, বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। বর্ষাকালে এবার ডেঙ্গুর বিস্তার বেশি। আক্রান্তদের অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ কেউ বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। বিভিন্ন ধরনের ডেঙ্গুর যে হটস্পট বলা হয়, সেখানে আমরা আমাদের অ্যান্টোমোলজিস্ট যারা আছে ওখান থেকে এগুলো আরবা গ্রহণ করে এগুলো সার্ভে করা হয়। ওখানে কোন এলাকায় বেশি আমরা এগুলো নির্ধারণ করি, সেই আলোকে ওই এলাকার মধ্যে আমরা রেড, ইয়েলো, গ্রিন জোন ভাগ করে আমরা মেডিসিন বিভিন্ন ধরনের স্প্রেগুলো আমরা ছিটানোর জন্য
সিটি কর্পোরেশনকে আমরা পরামর্শ দিয়ে থাকি, সে আলোকে কাজ হচ্ছে। চলতি মাসে প্রথম 6 দিনে চট্টগ্রামে 83 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় 7 জন ডেঙ্গু রোগী শনাক্তের খবর দিয়েছে স্বাস্থ্য বিভাগ। সরকারি হিসাবে এবছর ডেঙ্গু মৌসুমে চট্টগ্রামে ডেঙ্গুতে 2 জনের প্রাণহানি হয়েছে। ডেঙ্গুর ভয়াবহতা রোধে সময় মতো চিকিৎসা নেওয়া ও ডেঙ্গু শনাক্তকরণের উপর জোর দিয়েছেন চিকিৎসকরা। সবচেয়ে বেশি কোথায় ডিম পারে জানেন? ফ্রিজের নিচের ট্রেতে। এয়ার কন্ডিশনারে যে পাইপলাইনটা যাইতেছে পানি, টায়ার আছে না, টায়ার, কোক ক্যান, কোকের ক্যান ফেলে দিচ্ছেন। তাহলে এইসব জিনিসগুলো দিয়ে যদি খেয়াল রাখা হয় তাহলে কিন্তু মশার বৃদ্ধিটা কি হয়ে যাবে, কমে যাবে। সামগ্রিকভাবে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে হবে, শুধুমাত্র ডেঙ্গি না, সব কিছুর জন্য। ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে হলে এডিস মশার প্রজনন স্থানগুলো ধ্বংস করতে হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উপর জোর দিয়েছেন নাগরিকরা। তবে নিজের সচেতনতা ও সাবধানতা অবলম্বনকে খাটো করে দেখার সুযোগ নেই। যেমন ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশারি ব্যবহার করা। মানুষ সতর্ক থাকবে, বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, বিভিন্ন ধরনের ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ওখানে যে পানি জমা থাকে, পুরাতন ড্রাম, ওখানে পানি জমা থাকে, ওগুলোতে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে এবং দিনের বেলা হোক রাতের বেলা হোক সবসময় মশারি ব্যবহার করবে। সুরেশ কুমার দাস, বিটিভি, চট্টগ্রাম। এবারে আন্তর্জাতিক সংবাদ। বাংলাদেশ সহ 14টি দেশের উপর সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক হার ঘোষণা করে তিনি বাংলাদেশ সহ 14টি দেশকে চিঠি দিয়েছেন। চিঠিতে ট্রাম্প বলেছেন 2025 সালের 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশের যে কোনো পণ্যের উপর আমরা মাত্র 35% শুল্ক আরোপ করব। তিনি লিখেন, এই শুল্ক সব খাত ভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে প্রযোজ্য হবে। উচ্চ শুল্ক এড়াতে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে তার উপরও সেই উচ্চ শুল্ক আরোপ হবে। বাংলাদেশের সঙ্গে আর যেসব দেশ শুল্কের খড়গে পড়েছে তার মধ্যে রয়েছে লাওস, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, সার্বিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, বসনিয়া ও হার্জেগোভিনা, মালয়েশিয়া, টিউনিশিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়া। এর মধ্যে সর্বোচ্চ 40% শুল্কের মুখে পড়েছে মিয়ানমার ও লাওস। নতুন শুল্ক হার ঘোষণা করলেও ডোনাল্ড ট্রাম্প আলোচনার দুয়ার খোলা রাখার কথা বলেছেন। তাতে 1 আগস্টের আগে অনেক দেশের ক্ষেত্রে তিনি নমনীয় হতে পারেন। ট্রাম্প বলছেন, 1 আগস্টের সময়সীমা একেবারে চূড়ান্ত নয়। ওই চিঠি ট্রাম্পের ট্রুথ সোশ্যালে প্রকাশ পেয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় আরও 60 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নুসাইরাত শরণার্থী শিবির সহ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় এ প্রাণহানির ঘটনা ঘটে। তাছাড়া গাজার ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়ে আরও বেশ কয়েকজন ফিলিস্তিনির প্রাণহানির খবর পাওয়া গেছে। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে আরও একটি জাহাজে হামলা চালিয়েছে। রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে এই হামলা চালানো হয়। হামলায় জাহাজটির 2 জন নাবিক নিখোঁজ রয়েছেন। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টার্স জানিয়েছে তার সরকার গাজার দক্ষিণাঞ্চলে রাফায় একটি মানবিক শহর গড়ে তুলতে চায় যাতে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের বিষয়ে নজর দেওয়া যায়। গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত প্রাণহানির সংখ্যা 57,500 ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা সংঘাতের অবসানে চলমান আলোচনা ভালোই এগিয়ে যাচ্ছে। ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানায়, গাজায় 21 মাস ধরে চলা সংঘাতের অবসানে হামাস আগ্রহী। এদিকে গাজায় শান্তি প্রতিষ্ঠায় কেন চুক্তি স্বাক্ষর সম্ভব হচ্ছে না, একজন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচনা আটকে নেই, সবকিছু ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তাছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে গাজার ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে নেওয়ার বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। এই সময় ট্রাম্প জানান, এই বিষয়ে তিনি ইসরায়েলের পার্শ্ববর্তী দেশগুলোর কোনো সহযোগিতা পাচ্ছেন না।
প্রধানমন্ত্রী নেতানিয়াহু জানান, গাজাবাসীকে অন্যত্র সরিয়ে নিতে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছেন। তারা এমন কোনো দেশ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন যারা ফিলিস্তিনিদের উন্নত ভবিষ্যৎ দিতে পারবে। নেতানিয়াহু বলেন, গাজাবাসী যদি সেখানে থাকতে চায় তবে সেখানে থাকতে পারবে, আর তারা যদি সেখান থেকে চলে যেতে চায় তবে তারা চলেও যেতে পারবে। আবারও ফিরছি দেশের খবরে। চট্টগ্রাম সহ সারা দেশে বৃষ্টিপাত বেড়েছে। আষাঢ়ের শেষে এসে বর্ষার এমন বাড়িপাত কিছুটা ছন্দপতন হচ্ছে জনজীবনে। আজ সকাল থেকে ছিল একটানা বৃষ্টি, এতে কর্মস্থলে যেতে কর্মজীবীদের কিছুটা বিপাকে পড়তে হয়। এখনও মেঘলা আকাশ, চলছে থেমে থেমে বৃষ্টিপাত। চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল ভুইয়া জানান, আজ দুপুর 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় চট্টগ্রামে 61 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি বলেন, আগামীকাল থেকে 2 দিন বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমতে পারে, তবে কয়েকদিন পর আবারও টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক, যাচ্ছি শেয়ার বাজারের খবরে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজ শেয়ার লেনদেন ও মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 13,829.82, যা গতকালের চেয়ে শতকরা 0.12% বেশি। এছাড়া সিএসসি 30-এর মূল্য সূচক দাঁড়ায় 11,938.08, যা গতকালের চেয়ে শতকরা 0.05% বেশি। আজ 236টি কোম্পানির 32,24,364টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 72,58,69,000 টাকারও বেশি। এর মধ্যে 89টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 113টির কমেছে এবং 34টির দাম অপরিবর্তিত রয়েছে। এবারে খেলার খবর। ক্রিকেট। হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ, তবে দ্বিতীয় ওয়ানডেতে জিতে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। তাই তৃতীয় ও শেষ ওয়ানডেতে ম্যাচটির সিরিজ নির্ধারণী। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বড় পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের সেঞ্চুরিতে বাংলাদেশকে 286 রানের টার্গেট দিয়েছে লঙ্কানরা। পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক চরিত আসালাঙ্কা। ব্যাট করতে নেমে শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন পেসার তামিম হাসান শাকিব। দলীয় 13 রানে 6 বলে 1 রান করা নিশান মাসুদাকে সাজঘরে ফেরান তিনি। এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসকে সঙ্গে শুরুর ধাক্কা সামনে নেন পাথম নিশাঙ্কা। 56 রানে জুটি করেন এই দুই ব্যাটার। 47 বলে 35 রান করা নিশাঙ্কাকে আউট করে বাংলাদেশের দ্বিতীয় সাফল্য এনে দেন তানভীর ইসলাম। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেনি কামিন্দু মেন্ডিস। 20 বলে 16 রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে 95 বলে সেঞ্চুরি তুলে নেন কুশল মেন্ডিস। আসালাঙ্কা ও কুশল মিলে 124 রানে জুটি করেন। দলীয় 224 রানে 68 বলে 58 রান করে আউট হন আসালাঙ্কা। এরপর দ্রুতই 3 উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুষ্মন্ত চামিরার ব্যাটে ভর করে নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 285 রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। হাসারাঙ্গা 14 বলে 18 ও চামিরা 8 বলে 10 রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে মিরাজ ও তাসকিন নেন 2টি করে উইকেট। এবারে আবহাওয়ার খবর। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত, আমি আবার বলছি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থেকে
মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.9 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি কম। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 15 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 41 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে সকাল 6টা 11 মিনিটে, ভাটা দুপুর 12টা 3 মিনিটে এবং পরবর্তী জোয়ার শুরু হবে সন্ধ্যা 6টা 52 মিনিটে।